এই যে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেল থেকে আমি মেহের বলছি। নিত্য নতুন গল্প পেতে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সাবধানে নিয়ে যাবেন। আর অন্যদিকে মুখ ঘুরিয়ে ভ্রু কুচকে রিধির উদ্দেশ্যে বলে, বাড়ি চলে যাস, অসভ্য লোকের সাথে যেতে হবে না। আর এখন থেকে তোর নিয়নের সাথে যাস, আর আমার মতো লোকের সাথে দেখা না হওয়াই ভালো। তোর ভালো থাকিস। কাল সকাল গোছগাছ হয়ে বসে আছে নোলক। দাওয়াতে যাবে আজ। বাইরে তুমুল বৃষ্টি, এদিকে ঘুম এখনও ছোটেনি তনু রিধির। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামার নাম নেই। আরাম করে ঘুমাচ্ছে সে। গত 2 দিন যাবৎ মিহিরের সাথে তার দেখা হয়নি। একবার কল মেসেজ কিছুই করেনি মিহির। তাতে অবশ্য রিধির কোনো আসে যায় না, তবে মন খারাপ হয়েছিল এই আর কি। নোলক দরজায় কড়া নাড়ে রিধির। কয়েকবার ডাকাডাকির পর বিছানা ছেড়ে উঠে রিধি হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দেয়। নোলক চট করে ঘরে ঢুকে রিধির বিছানাটা গুছিয়ে দিতে দিতে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে রিধি, আমরা এক জায়গায় যাচ্ছি, আম্মা আব্বাকে বলে রাখা আছে। রিধি বিরক্ত হয়ে বলে, উফ, ঘুমটা তো ভাঙিয়ে দিলে। এখন আবার সকাল সকাল কোথায় নিয়ে যেতে চাও ভাবিপু? তোমার এই এক অভ্যাস, হুটহাট ঘুম থেকে টেনে তুলে এদিক সেদিক নিয়ে যাও। নোলক হাসতে হাসতে বলে, হয়েছে, এত কথা বলিস না, হাত মুখ ধুয়ে নে। বিয়ের দাওয়াতে যাচ্ছি, 2 দিন থাকবো, কিছু জামা কাপড় তুলে নে ব্যাগে। রিধি জিজ্ঞাসা করে, বিয়ে? এখন আবার কার বিয়ে? ঈশিতার বিয়ে। কোন ঈশিতা? এতদিন যাকে মিহিরের গার্লফ্রেন্ড ভেবে এসেছিস, সেই ঈশিতা। রিধি অবাক হয়ে তাকিয়ে থাকে। সামান্য হাঁক হয়ে থাকা মুখটা নোলক হাত দিয়ে বুঝিয়ে দিয়ে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। যাকে এতদিন ওর গার্লফ্রেন্ড ভেবেছিস, সে আমাদের বোন হয়, আমার বড় মামার মেয়ে। মিহিরের সাথে ওর কিছুই নেই, সমবয়সী বলে বন্ধুর মতো সম্পর্ক, এর বেশি কিছু না। ঈশিতার বয়ফ্রেন্ডের সাথেই ওর বিয়ে হচ্ছে, বুঝেছিস কিছু? এবার চল। সবাই গতকালকেই গিয়েছে, শুধু মিহির থেকে গেছে আমাকে আর তোকে নেওয়ার জন্য। রিধি অবাক বনে চলে যায়। এতদিন সে মিহিরকে নিয়ে ঈশিতাকে কেন্দ্র করে কত আজে বাজে চিন্তা করে এসেছে। ঈশিতাও কেমন নাটকবাজ মেয়ে, রিধিকে দেখে এমন ভাবভঙ্গি করেছে যেন রিধিকে সে সহ্য করতে পারে না। আর মিহিরুর সত্যি সত্যি। আর রিধি তাই বিশ্বাস করে মনে মনে কষ্ট পেয়ে এসেছে। তার মানে ইচ্ছে করেই রিধিকে এতদিন কাঁদিয়েছে মিহির। শয়তান লোক একটা। রিধি নিজের মনে হাসে। মিহিরের প্রতি তার ভুল ধারণা ভাঙাতে কেমন এখন যেন ভালো লাগা কাজ করছে বেশি করে। রিধি নিজের মনকে গালি দেয়। 2 দিন আগেও সে মিহিরকে কত বাজেভাবে কথা বলে আঘাত করেছে। মিহির হয়তো কষ্ট পেয়েছে খুব, না হলে টানা 2 দিন কোনো খোঁজ নেয়নি রিধির। যে মানুষটা এক মুহূর্তের জন্য তাকে আড়াল করতে চায় না, সারাক্ষণ চোখে চোখে রাখে, বকাঝকা করে, এত এত কল টেক্সট দিয়ে পাগল করে ফেলে, তার কোনো খোঁজ নেই এখন। রিধি নিজেও তো পারত একবার নিজে থেকে কল করতে, কিন্তু জেদ দেখিয়ে তাও করেনি। দোষ তো মিহিরেরই। কেনই বা এমন মিথ্যা নাটক করতে হবে রিধির সাথে? একবার সত্যিটা বলে দিলে কি এমন হতো? রিধিকে হালকা ধাক্কা দিয়ে নোলক বলে, কি রে, চল, দেরি হয়ে যাবে। রাস্তায় নিশ্চয়ই মিহির গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছে। মিহিরের কথা শুনেই মন হালকা হয় রিধির। আপনা আপনি মুখে হাসি ফুটে যায়। এক মুহূর্তও দেরি না করে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে, শাওয়ার ছেড়ে দেয়। চট করে গোসল সেরে পরিপাটি হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। বুঝতে পারে না বিয়ের জন্য কি পরে যাওয়া উচিত। তার উপরে আজ তার মন ভালো। আলমারি থেকে কোনো রকম একটা স্কার্ট পরে বের হয়ে নেয় আপাতত। সাথে একটা ব্যাগে করে নতুন একটা লেহেঙ্গা তুলে নেয়, যাতে বিয়ের অনুষ্ঠানে পরতে পারে। কোমর অবধি ভেজা চুলগুলো কোনো রকম আঁচড়িয়ে ছেড়ে দিয়ে রাখে। মুখে হালকা রেগুলার ক্রিম মাখিয়ে নিয়ে চোখে হালকা কাজল পরে। ঠোঁটে লিপস্টিক পরতে গিয়েও আর পরেনি মিহিরের কথা মনে করে। এক হাতে মিহিরের দেওয়া রোলেক্স ঘড়িটা পরে, অন্য হাতে পাতলা কিছু সিম্পল পাথরের চুড়ি পরে নেয়।
গলায় কোনো রকম ওড়নাটা পেঁচিয়ে দৌড়ে যায় বারান্দায়। নোলক ছাতা হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে গেটের বাইরে। বৃষ্টি তখন গুড়ি গুড়ি। নোলক ছাতাটা রিধির দিকে বাড়িয়ে দিলে রিধি তা সরিয়ে দিয়ে দৌড়ে যায় মিহিরের গাড়ির কাছে। চট করে উঠতে গিয়েও থেমে যায়, আবার দাঁড়িয়ে থাকে মিহির পারমিশন না দেওয়া অবধি। মিহির গাড়ির কাঁচ নামিয়ে এক পলক আর চোখে তাকায় রিধির দিকে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে মেয়েটা, চোখে মুখে বিন্দু বিন্দু পানি জমেছে। সদ্য গোসল করে আসা রিধিকে ভেজা চুলে অন্যরকম লাগছে, ফর্সা মুখটা আরও বেশি ধপধপে লাগছে। গলায় থাকা স্বর্ণের চিকন চেইনটা ঝলমল করে উঠছে রিধির বুকের উপরে। মিহির চোখ ফিরিয়ে নেয়, দরজা খুলে দিয়ে কর্কশ গলায় বলে, কেউ সামনে বসতে চাইলে বসতে পারে, দরজা খোলা আছে। রিধি আস্তে ধীরে উঠে বসে মিহিরের পাশের সিটে। বরাবরই সে মিহিরের পাশে বসে এসেছে, তাই অভ্যেসটাও এমনই হয়ে গেছে তার। নোলক এসে ছাতা চাপিয়ে উঠে পড়ে গাড়িতে, পেছনের সিটে বসে ব্যাগপত্র গোছাতে থাকে। মিহিরকে বলে গাড়ি ছাড়তে। মিহির রিধির পাশে থেকে সিট বেল্টটা টেনে দিতেই রিধির শরীরের নেশা ধরানো সেই ঘ্রাণটা নাকে যায় তার। মিহির আর চোখে আরও একবার তাকায় রিধির দিকে। চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকে রিধি। গাড়ি স্টার্ট দিতে দিতে রিধির উদ্দেশ্যে মিহির বলে, ওড়নাটা ঠিক করে পরতে না পারলে জানলা দিয়ে ফেলে দিলেই হয়, তাতে আমার পাশাপাশি বিয়ের বাড়িতে উপস্থিত অন্যান্যরাও দেখতে পারতো। রিধি চট করে ওড়নাটা গলা থেকে নামিয়ে বুকের উপরে আগলে নেয়, অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রাখে লজ্জায়। বৃষ্টি তখনও গুড়ি গুড়ি। মাঝ রাস্তায় গাড়ি আটকে যায় কাদায়, সামনে পুরো রাস্তা কাদায় ভর্তি। মেন রোড পেরিয়ে শর্টকাটে এদিকটায় আসতে গিয়ে এমন বেহাল দশায় পড়তে হয় তার। মিহির বিরক্ত হয়ে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় ঢুকিয়ে দেয়। আবার নোলকের দিকে তাকিয়ে বলে, কি করব আপি, এদিক দিয়ে গেল, অনেক দেরি হয়ে যেতে পারে, তোদের কি সমস্যা হবে? কি আর করা, চল অমনি। বলেই সে চোখ বুজে ফেলে ঘুমের ঠেলায়। এত সকাল সকাল উঠে এখন এসে ঘুম পাচ্ছে তার। এদিকে মিহির রিধির দিকে খেয়াল করতেই সে দেখে সেও সিটের সাথে হেলান দিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। মিহিরের হাসি পায় দুজনকে দেখে, সাথে খানিকটা বিরক্তও হয়। একা একা সে ড্রাইভ করছে আর এই দুজন আরামে ঘুমোচ্ছে দেখে নিজেকে ড্রাইভার ড্রাইভার ফিল হয়। রিধি ঘুমের ঘুরে মাথা ঢুলে ঢুলে পড়ছে, একবার পড়ছে আবার নড়ে চড়ে উঠে ঠিক করে বসছে। দুই একবার এমন দেখে মিহির রিধিকে টেনে নিজের কাছে এনে শরীরের সাথে জড়িয়ে রেখে কাঁধের উপরে তুলে দেয় রিধির মাথাটা। রিধি ঘুমাতে থাকে আরাম করে। কপালের উপরে এসে বারবার উঠতে থাকে বেবি হেয়ারগুলো। মিহির আল গুছিয়ে এক হাতে সরিয়ে দেয়, বুকের উপর থেকে নিচে পড়ে যাওয়া ওড়নাখানা তুলে উন্মুক্ত হয়ে থাকা স্থানে জড়িয়ে দেয়। মিহির আনো মনে হাসে রিধির দিকে তাকিয়ে, আলতো করে হাত রাখে রিধির কপালে, তারপরে কপালে রাখা নিজের হাতের উপরে চুমু খেয়ে বলে, তোকে হালাল চুমু দিলাম রিধু বাচ্চা। বিয়ে বাড়িতে অনুষ্ঠান জমে উঠেছে। মিহিররা গাড়ি থেকে নেমে সোজা বিয়ের মঞ্চের উদ্দেশ্যে পা বাড়ায়। ঈশিতা দৌড়ে এসে জড়িয়ে ধরে নোলককে, তারপর মিহিরকে ধরতে গেলে মিহির হাত দিয়ে চট করে বাধা দিয়ে বলে, এই সাবধান ইস্যু। ঈশিতা হেসে বলে, ওহ সরি, তোর তো আবার এসব পছন্দ না, ন্যাকা ছেলে। রিধির দিকে তাকিয়ে বলে, কেমন আছো মিহিরের ঋতু বাচ্চা? রিধি লজ্জা পেয়ে তাকায় মিহিরের দিকে। মিহির আগে থেকেই ভ্রু কুঁচকে তাকিয়েছিল তার দিকে, তা দেখে মন ভার হয় রিধির। এখনও সে রাগ করে আছে, ভাবতে রিধির খারাপ লাগছে। মিহির রিধির সামনে নোলককে কড়া কড়া ভাষায় বলে, বিয়ের বাড়িতে অনেক ছেলেপুলে থাকবে, পারলে তোর সাথে তাকে সামলে রাখিস। তাকে দেখলে তোর তো আবার ছেলেদের মাথা ঘুরে যায়, আর সেটা তো ওনার পছন্দ, যত্তসব। বলেই মিহির চলে যায় অন্যদিকে। মায়ের কাছে যেতেই মিহিরের মা জড়িয়ে ধরে তাকে, শাড়ির আঁচল দিয়ে কপাল মুখ মুছে দেয় মিহিরের। মায়ের বড্ড আদরের ছেলে সে। মিহির তার মায়ের কপালে চুমু খেয়ে বলে, কাল থেকে তোমাকে দেখি না, কত মিস করছি জানো। বাবা কোথায়? তোমার বউ মাকে সাথে এনেছি, সে তো আবার তার শ্বশুরকে দেখে ভয় পায়। রিধিকে এনেছিস কোথায়?
মিহির হাত ইশারায় নোলককে বলে রিধিকে পাঠিয়ে দিতে। নোলক রিধিকে নিয়ে এগিয়ে আসে। মিহিরের মা জড়িয়ে ধরে রিধিকে, কপালে চুমু খায়। রিধিও আলিঙ্গন করে তাকে। রাতে বিয়ের মঞ্চের পাশাপাশি নাচের মঞ্চ সাজানো হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। চারিদিকে আলোয় ঘেরা। দোতলা বাড়ির বাইরে বিশাল জায়গা জুড়ে নানান রকম সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। রঙিন আলো ঘিরে আছে চারিদিক জুড়ে। রাত আর দিনের পার্থক্য বোঝা দায়। নাচের জন্য মঞ্চে উঠে একের পর এক গানের তালে তালে শরীর তোলাচ্ছে ছেলেমেয়েরা। ঈশিতা সকলের সামনের সারিতে বউয়ের সাথে বসে আছে রাজকীয় আসনে, সাথে তার বর। সবাই ছবি তুলছে তাদের সাথে। মিহির একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে রিধির জন্য। খানিকক্ষণ পর নোলকের সাথে রিধিকে আসতে দেখা যায়। রিধির পরনে গোল্ডেন লেহেঙ্গা, চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে তেমন সাজগোজ নেই বললেই চলে, হয়তোবা মিহিরের ভয়ে। তাছাড়া এমনিতেও রিধি অপরূপ সুন্দরী, খুব সাজগোজের প্রয়োজন হয় না তার। মিহির একবার নিজের পরনের পাঞ্জাবির দিকে তাকায়। রিধির ড্রেসের সাথে বেশ মিলে গেছে তার পাঞ্জাবিটা। রিধি দূর থেকে তাকিয়ে দেখে মিহিরকে, পাঞ্জাবি পায়জামা পরনে, হাত গুটিয়ে রাখা কোনোই অবধি। হাতঘড়িটা দূর থেকে ঝলমল করে উঠছে। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে মিহির এক হাতে মোবাইল ফোনটায় মনোনিবেশ করে রেখেছে। বেশ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। রিধি এগিয়ে আসতেই মিহির সরে যায় সেখান থেকে। নোলক একপাশে বসিয়ে দেয় রিধিকে, তারপরে মিহিরের কথা মতো পাশে বসেই থাকে তার, যাতে এলোমেলো কোনো ছেলেপিলে এসে রিধির সাথে কথা বলতে চেষ্টাও না করে। হঠাৎ নোলকের ফোন আসায় সে উঠে চলে যায় লোকালয়ের বাইরে। রিধির পাশে এসে খপ করে বসে পড়ে অচেনা একটা ছেলে। তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, I am নীরব, and you? You are so beautiful, lady. তৎক্ষণাৎ মিহির কোথা থেকে উড়ে এসে ছেলেটার হাতে হাত মিলিয়ে বলে, I am Mihir Mehtab. You can come from here now. ছেলেটা অপ্রস্তুত হয়ে বিনয়ী হেসে আলগোছে উঠে চলে যায়। মিহির চুপচাপ বসে থাকে রিধির পাশে। রিধি সাহস করে আগ বাড়িয়ে কথা বলতে চায়। এখনও রেগে আছেন? কথা বলবেন না? মিহির কথা বলে না, ভ্রু কুঁচকে অন্যদিকে দৃষ্টি মেলে রাখে। রিধি আবার বলে, মিহির ভাই, সরি, মাফ করে দিন না, একবার কথা বলুন। মিহির গমগমে কণ্ঠে বলে, আমার মতো অভদ্র লোকের সাথে কারোর কথা বলতে হবে না। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ বিয়ে খেয়ে চলে যাবি। বলেই মিহির উঠে চলে যায়। রিধিও দৌড়ে পিছন পিছন যায় তার। মিহিরের হাত ধরতেই এক ঝটকায় ঝাড়ি দিয়ে হাত সরিয়ে আনে সে। তেড়ে এসে ধমকিয়ে রিধিকে বলে, পুরুষ মানুষের হাত ধরতে খুব ভালো লাগে, নোংরামও করতে চাস? অভদ্র মেয়ে একটা। রিধি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারই করা অপমান মিহির ফিরিয়ে দিল মনে হলো তার কাছে। কষ্ট পায় রিধি, চোখের কোণে পানি জমে। অভিমানী কণ্ঠে আস্তে করে বলে, সরি মিহির ভাই। ভোরবেলা ঘুম ভাঙে রিধির। প্রতিদিনের মতো আজ তাকে ডেকে ডেকে ওঠাতে হয়নি। অচেনা অন্যের বাসায় এসে ঠিকমতো ঘুম হয় না তার। রাতে নোলকের সাথে ঘুমিয়েছিল। নোলককে রেখেই কাক ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠে রিধি বাইরে চলে যায় হাঁটতে। ঈশিতাদের বাড়ির সাথেই মেইন রোড। রিধি ফ্রেশ না হয়েই সিম্পল একটা লেডিস টি শার্ট সাইজের স্কার্ট পরে বেরিয়েছে রাস্তায়। রাস্তা থেকে খানিকটা দূরে অপর পাশে একটা বেবি পার্ক। এত ভোরে রাস্তা পুরোপুরি ফাঁকা থাকায় রিধি খুব সহজেই হাঁটতে হাঁটতে রাস্তা পার হয়ে পার্কের সামনে গিয়ে দাঁড়ায়। পার্কের ভেতরে মানুষ নেই, তাই সে অল্প একটু ভেতরে ঢুকে একটা বেঞ্চে বসে পড়ে। ঠান্ডা বাতাস লাগে গায়ে। রিধি চুপচাপ বসে গেম খেলতে থাকে মোবাইলে। এদিকে রিধির চিন্তায় সারা রাত ঘুম হয়নি মিহিরের। নোলককেও ঠিকভাবে ঘুমাতে দেয়নি। রাতে বারবার তাকে ফোন করে খোঁজ নিয়েছে রিধির, ঠিকভাবে আছে কিনা, ঘুমাচ্ছে কিনা, খেয়েছে কিনা, মিনিটে মিনিটে সব খোঁজ রেখেছে মিহির। সাত সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়েই নোলকের শোবার ঘরে কড়া নাড়ে মিহির। দরজা ফেরানো ছিল। কয়েকবার ডাক দিতেই নোলক ঘুম ভেঙে উঠে আসে। মিহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ডোলে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এমন ভোরবেলা কেউ ঘুম ভাঙায়? কি বলবি বল তাড়াতাড়ি। মিহির ঘরের ভেতরে উকি দিয়ে বলে, রিধি কই আপি? ও উঠেছে?
নোলক বিছানায় খেয়াল করতেই দেখে রিধি নেই। ওয়াশরুমে উকি দিয়ে দেখে সেখানেও নেই। এদিকে সেদিকে খুঁজে দেখে ঘুমের ঘোরে। মিহিরকে বলে, হয়তো ছাদে আছে, তাছাড়া আর কোথায় যাবে? ও আর এখানে কিছু চেনে না। বলেই নোলক আবার বিছানায় গিয়ে ঢুলে পড়ে ঘুমে। মিহির বিরক্ত হয়ে নিজের মনে বিড়বিড় করে, ভোরবেলা উঠে ছাদে চলে গেছে কাউকে না বলেই, ফাজিল মেয়ে। মিহির নিঃশব্দে ছাদের দিকে পা বাড়ায়। উকি দিয়ে দেখে তিনি নেই। উকি দিয়ে দেখে রিধি নেই। বুকের ভেতরে ধক করে ওঠে তার। দৌড়ে নিচে গিয়ে এদিকে সেদিকে খুঁজতে থাকে, কোথাও নেই। পরিচিত সবগুলো রুমে নক করে জিজ্ঞাসা করে রিধির কথা, কিন্তু কোথাও নেই সে। চিন্তায় পড়ে যায় মিহির। গতরাতে ওইভাবে কথা বলায় কি সে রাগ করে একাই চলে গেল কোথাও? ওর তো আবার মাথার ঠিক নেই, যা মনে চায় তাই করবে, বেয়াক্কেল মেয়ে একটা, মনে মনে বকে মিহির। বুকের ভেতরে ধক ধক শুরু হয়। বাড়ির আশপাশটা ঘুরে এসে কোথাও না পেয়ে ফোন করে রিধিকে। বারবার কল করেও রিসিভ হয় না। ভেবে পাগলের মতো মিহির মেইন রোডের কাছে যায় দৌড়ে দৌড়ে। সমানে কল করতে থাকে। দুশ্চিন্তায় মিহিরের গলা শুকিয়ে কাঠ, ঘাম ঝরে কপাল বেয়ে। প্রায় 20 মিনিট এদিক ওদিক দৌড়ে কল করেও পায় না রিধিকে। বারবার টেক্সট করে কল ধরতে বলেও কাজ হয় না। এদিকে রিধি তার ফোনের স্ক্রিনে বারবার মিহিরের নামে কল আসা দেখেও পাত্তা না দিয়ে আপন মনে গেম খেলছে। খানিকক্ষণ এইভাবে কাটার পর মিহির বাসায় একবার কল দিতে চায়, রিধি একা চলে গেছে কিনা জানার জন্য, কিন্তু কিছু একটা ভেবে আর দেয় না। যদি না গিয়ে থাকে তো শুধু শুধু সবাই টেনশনে পড়বে। তাছাড়া রিধির যোগ্যতা হবে না একা একা বাসায় ফেরার। মিহির পাগলের মতো নিজের মাথার চুল খামচে ধরে আবার কল করে রিধিকে। বিড়বিড় করে বলে, প্লিজ পিক আপ দ্য ফোন বেবি, আই এম ফিলিং ভেরি ওয়ারি। তবুও ফোন ধরে না রিধি। মিহির রাস্তার এপাশ ওপাশ খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ে পার্কের দিকে। খানিকটা আন্দাজ করে এগিয়ে যেতেই দেখে স্কার্ট পরা একটা মেয়ে বসে আছে মাথা নিচু করে। মিহির দৌড়ে একদম কাছে গিয়ে দেখে রিধি বসে বসে মোবাইলে গেম খেলছে সে। মিহির এক টান মেরে দাঁড় করিয়ে দেয় রিধিকে। রিধি কিছু বুঝে ওঠার আগেই পর পর গালের উপরে সপাটে তিনটে থাপ্পড় বসে যায় পুরুষালী শক্ত হাতের। চমকে ওঠে রিধি, গালে হাত চেপে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। মিহির আবার তার সেই চোয়ালটা চেপে ধরতেই ফুপিয়ে কেঁদে ওঠে। গর্জন করতে করতে বলে, ফাজিল মেয়ে, একা একা এদিক ওদিক ঘুরে বেড়াতে খুব ভাল লাগে। হ্যাঁ, ফোন দিচ্ছি কতবার, ধরতে কি হয়? কাকে বলে এসেছিস এইখানে? বলা নেই কওয়া নেই, ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে বেরিয়েছিস। রিধি একবার সাহস করে মুখ তুলে জেদ দেখিয়ে বলতে চায়, তাতে আপনার কি? কিন্তু মিহিরের শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে দমে যায় সে। মিহিরের চোখের কোণে পানি দেখে খারাপ লাগে রিধির, সাথে অনেক পরিমাণ ভালোও লাগে। কী পরিমাণ দুশ্চিন্তা আর ভয় পেয়েছিল মিহির, তাকে দেখে স্পষ্ট বুঝতে পারছে রিধি। মিহির আবার চেঁচিয়ে উঠে বলে, কথা বলছিস না কেন ফাজিল মেয়ে? আমাকে চাপে রাখতে খুব ভাল লাগে তোর, না? খুব মজা লাগে। বুড়ো বয়সে এসে তোর জন্য এত টেনশন আর নিতে পারছি না। হাঁপিয়ে উঠেছি আমি। আজ একে সরাও, কাল তাকে সরাও, সারাক্ষণ চোখে চোখে রাখো। আর একটু চোখের আড়াল করলাম তো আজ তো একটা মানুষটাই ভ্যানিস। উফ। রিধি মাথা নিচু রেখেই খানিকটা রাগ দেখিয়ে বলে, কে বলেছে এত কিছু করতে? না করলেই তো পারতেন। এত মারামারি ধরাধরি করে শুধু শুধু নিজের মান খোয়াতে কে বলেছে? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলেকেও ছাড় দেননি। সেই দিন রাতে বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন রাস্তার উপর। হাতের কবজিতে সমস্যা হয়েছে ওনার, মাথায় চোট লেগেছে। ভাগ্য ভালো বুঝতে পারেনি আপনি কাজটা করেছেন। মিহির ফট করে রিধির নোয়ানো মাথাটা থুতনি ধরে উপরে তুলে রাগী চোখে তাকিয়ে বলে, বুঝতে পেরেছে তো অবশ্যই, কিন্তু ওর মতো ছুতোর এত সাহস নেই যে এই মিহির মেহতাবকে কিছু বলার। বুঝেছিস? তোর খুব দরদ দেখছি ওর জন্য। বিয়ে করতে চাস ওকে? এত পছন্দ? রিধি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিচ্ছুটি বলে না। মিহির হাত ধরে হির হির করে টানতে টানতে বলে, বাসায় ফিরে চল, তোর থাকতে হবে না কোথাও। তোকে ইচ্ছে করে লোহার শিকল পরিয়ে বেঁধে রাখি নিজের সাথে, যাতে এক পাও আমাকে ছাড়া নড়তে না পারিস। চল বাসায় চল।
রিধি ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, হাত ছাড়ুন, যাব না আপনার সাথে। সব সময় আপনার এত টানা হেঁচড়া আমার ভালো লাগে না। আমি কি মানুষ না? কেনা সম্পত্তি আপনার? অসহ্য হয়ে পড়েছি আমি। মুক্তি দিন আমাকে। মিহির সোজা রিধির মুখোমুখি দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে আস্তে করে বলে, মুক্তি নেই তোর। আজীবন তোকে বন্দি হয়ে রাখবো আমার বুকের খাঁচায়। তুই একমাত্র আমার সম্পদ, বুঝেছিস? যত পারিস অসহ্য হতে থাক, কিন্তু আমার হাত থেকে তোর মুক্তি, সে আশা ভুলে যা। ছাদের উপর মাদুর বিছিয়ে সকলেই গোল হয়ে বসেছে। ঈশিতা আর ওর স্বামীকে উপলক্ষ করে গানের আসর বসেছে সেখানে। সবাই গান বাজনার পাশাপাশি বিভিন্ন ধাঁধা বাজি আর কাগজে সবার নাম লিখে ট্রুথ আর ডেয়ার খেলছে। নোলকের সাথে রিধিও অংশগ্রহণ করছে সেই খেলায়। মিহির দূরে দাঁড়িয়ে আপন মনে ফোন চালাচ্ছে। ঈশিতা একবার ডাকে, এই মিহির, আয় না, সবাই খেলছে, তুই নেই, তোকে ছাড়া জমছে না। মিহির সেদিকে না তাকিয়েই উত্তর দেয়, ওইসব ছেলে মানুষই খেলা আমার পছন্দ না, তোর খেল। নোলকও একবার ডাকে। মিহির পাত্তা দেয় না সেদিকে। কয়েকবার সবাই মিলে জোড়াজোড়ি করার পর বিরক্ত হয়ে মিহির এসে বসে পড়ে খেলার আসরে। নাম লেখা কাগজগুলো নেড়ে চেড়ে ছেড়ে দিয়ে তারপরে সেখান থেকে রিধিকে দিয়ে একটা কাগজ ওঠানো হয়। কাগজে নোলকের নাম পাওয়া যায়। নোলক ডেয়ার বেছে নেয়। তাকে বলা হয় এই মুহূর্তে কিছু একটা করে দেখাতে, যাতে রিধির মন খুশি হয়ে ওঠে। নোলক অনেক ভেবে বলে, এই মুহূর্তে এমন একটাই কাজ সে পারবে, তা হলো একটা গুড নিউজ। পরশু তোর ভাইয়া দেশে ফিরছে রিধু। খুশিতে রিধি লাফিয়ে নোলকের গলা জড়িয়ে ধরে, কণ্ঠ ভেজা। নোলককে জড়িয়ে ধরে বলে, কি বলছো ভাবিপু? ভাইয়া আসবে, আগে জানানো কেন আমাকে? খুব খুশি লাগছে আমার। হ্যাঁ, তোর ভাইয়া তোকে আগেই জানাতে বারণ করেছিল, সারপ্রাইজ দিতে চেয়েছিল। শুধু তোর ভাইয়া না, আমার ছোট কাকা কাকিও চলে আসছে, সবাই একসাথে ফিরবে। রিধির আনন্দ যেন আর ধরে না। রিক্ত দেশে ফিরছে, সাথে মিহিরের চাচা চাচিও। তারা এতদিন বিদেশে থাকতো। রিক্ত 2 বছর আগে তাদের কাছে চলে গিয়েছিল। পাশাপাশি বাসায় থাকতো এবং সেখানে একটা বড় কোম্পানিতে জব করত। নোলকের খেলার পর্ব শেষ হতেই আবার আগের মতো করে কাগজ চালানো হয়। এবার ঈশিতা চালায়। মিহিরের নাম লেখা ওঠে। মিহিরকে জিজ্ঞেস করলে সে এদিক সেদিক না ভেবে ডেয়ার বেছে নেয়। ঈশিতা শয়তানি হাসে। রিধিকে প্রপোজ কর মিহির। মানে? হ্যাঁ, তুই ডিয়ার নিয়েছিস, এখন আমরা যা বলবো তোকে সেটা করতে হবে না? মিহির রাগ দেখিয়ে বলে, তা বলে এইটা করতে হবে? কি সব খেলা তোদের? সবাই চেঁচিয়ে বলে, হ্যাঁ, প্রপোজ করতে হবে, ভয় পেলে চলবে না, করতে হবে। রিধি লজ্জায় পড়ে যায়। চুপচাপ মাথা নুইয়ে বসে থাকে। এমন একটা শর্ত দিয়ে বসবে ঈশিতা সে ভাবতেও পারেনি। মিহির খানিকক্ষণ চুপচাপ বসে আস্তে ধীরে উঠে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ায়। তারপরে ফুলের টবগুলোর ভেতর থেকে বিছিয়ে বিছিয়ে সরু একটা ঘাস ছিঁড়ে সেটা পেঁচিয়ে ছোট্ট একটা রিং বানিয়ে এনে রিধির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রিধির বা হাতটা আলগোছে টেনে অনামিকা আঙ্গুলে ঘাসের রিংটা পরিয়ে দিয়ে বলে, ভালোবাসি ঋতু বাচ্চা, বিয়ে করবি আমাকে? এই মুহূর্তে এর থেকে ভালো কিছু দিয়ে তোকে সারপ্রাইজ করতে পারলাম না, সরি। সবাই একসাথে হাতে তালি দিয়ে ওঠে। কেউ কেউ ঠোঁট দিয়ে শীষ বাজায়। রিধি বুঝতে পারে না কি করবে। ঘাসের রিংটার দিকে তাকিয়ে তার ভালো লাগে ভীষণ। একরকম উত্তেজনা কাজ করে তার ভিতর। মিহির তার প্রিয় পুরুষ তাকে ভালোবাসার কথা বলেছে, যেটা সে এতদিন ধরে চেয়ে এসেছে। আজ তা পূরণ হলো। প্রচণ্ড খুশি আর লজ্জা একাকার হয়ে রিধিকে এলোমেলো করে দেয়। রিধি চুপ করে বসে থাকে, কিছু বুঝতে পারে না বিধায় সে উঠে চলে যেতে নিলে হাত টেনে ধরে মিহির। কোথায় যাচ্ছিস? তোর খেলাটা এখনো বাকি রয়ে গেছে। হতেও তো পারে আমার উত্তরটা তোর খেলার মধ্যে দিয়েছি আমি, পেয়ে যাব। বস এইখানে। খেলা আবারও শুরু হয়। এবার নোলক ওঠায় রিধির নাম দেখে রিধির গলা শুকিয়ে যায়। কোনটা বেছে নেবে ঠিক করতে পারে না। ডেয়ার নিলে যদি মিহিরকে প্রপোজ করতে বলে সেই ভয়ে সে ট্রুথ বলে দেয়।
নলিক এবার সুযোগটা কাজে লাগাতে দেরি করে না এক মুহূর্ত। মুখ টিপে হেসে হেসে বলে, মিহিরকে ভালোবাসিস? সত্যি কথা বলতে হবে, না হলে বদদোয়া দেব। বল এবার। রিধি পড়ে যায় মহা মুসিবতে। কাচুমাচু করে সবার দিকে এক পলক তাকায়, মুখ টিপে হাসছে সবাই। মিহিরের দিকে তাকাতেই দেখে সে অধীর আগ্রহে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। কি রে বল রিধু, ভালোবাসিস আমার ভাইকে? সত্যি কথা বলতে হবে, বল না। সবাই একসাথে চিল্লাতে থাকে রিধির উত্তর পাবার জন্য। রিধি মাথা নুইয়ে ধীর গতিতে উপর নিচ মাথা নাড়ে। হুম। আবারও হাতে তালি দেয় সবাই। মিহিরের চোখ মুখ চকচক করে ওঠে। এতক্ষণ ঘেমে সে অস্থির। ধুকধুক শুরু হয়েছিল বুকের বাঁ পাশে। যদি কোনোভাবে রিধি না বলে তবে মিহির পুরো দমে শেষ হয়ে যাবে, ভীষণ কষ্ট পাবে। মিহির এক মুহূর্তও দেরি করে না, খুশিতে সকলের মাঝেই জড়িয়ে ধরে রিধিকে, শক্ত করে মিশিয়ে নেয় বুকের মাঝে, চুমু খায় গালের পাশে। থ্যাংক ইউ বেবি, লাভ ইউ সো মাচ। খুব 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 ভালোবাসি তোকে। সবাই লজ্জা পেয়ে যায় মিহিরের এমন আচরণে। রিধি চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছে। দম বন্ধ হওয়ার অবস্থা তার। বারবার ধাক্কাতে থাকে মিহিরকে ছাড়ানোর জন্য। নোলক পিঠ চাপড়ে বলে, নে হয়েছে, এবার ছেড়ে দে, মরে যাবে মেয়েটা, দম নিতে দে ওকে। মিহির ছেড়ে দিতেই রিধি দৌড়ে সেখান থেকে চলে যায় বাইরে। পিছন পিছন দৌড়ে যায় মিহিরও। সন্ধেবেলা সবাই মিলে যখন আড্ডা দিতে ব্যস্ত, মিহির তখন দূরে দাঁড়িয়ে ব্যস্ত রিধিকে দেখতে। রিধি সকলের মাঝে বসে আছে চুপচাপ। সবাই কোনো না কোনো গল্প নিয়ে হাসাহাসি মজা করছে, কিন্তু সে চুপচাপ বসে আছে ভদ্র মেয়ে হয়ে। মিহিরের হাসি পায়। কত কষ্ট করে রিধি রয়ে গেছে এখানে। কি চেঞ্জ তার বিহেভিয়ার। অথচ বাড়িতে থাকলে মেয়েটা সব তছনছ করে ফেলে নিমেষেই। কথার ফুলঝড়ি ফোটে বুকে। সোজা কথা না শুনে সব সময় বাঁকামো তেড়ামো করা যার স্বভাব, সে কিনা সবার মাঝে কতটা চুপচাপ বসে আছে। মিহিরের ফোনে হঠাৎ কল আসে। পকেট থেকে ফোন বের করতেই দেখে রিধির বাড়ি থেকে কল এসেছে। রাবেয়া কল করেছে। মিহির রিসিভ করতেই কান্না জড়িত কণ্ঠে ওপাশ থেকে শুনতে পায়, রিধির বাবা নাকি হসপিটালে ভর্তি, তার অবস্থা ভালো নয়, অসুস্থতা বেড়ে গিয়েছে, বারবার দেখতে চাইছে রিধিকে। মিহির চিন্তায় পড়ে যায়, কেউ নেই সেখানে। কি হলো না হলো, একা একটা মহিলা মানুষ কিভাবে কি ব্যবস্থা করছে না করছে। তাছাড়া রিধির বাবার অসুস্থতা অনেক আগে থেকেই, প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় তার পিছনে। কিন্তু রিধিদের অবস্থা তেমন একটা ভালো না হয় তা করতে পারে না সব সময়। তাই মিহির এই দিকটায় সামাল দিতে চায় নিজ দায়িত্বে। তবে সাখাওয়াত সেটা গ্রহণ করতে নারাজ। কোনোভাবেই সে চায় না মিহির তার দায়িত্ব কাঁধে তুলে নিক, তাতে তার মন মানে লাগে। কথাবার্তা শেষ করে মিহির রিধির কাছে এগিয়ে যায়। রিধি, বাসায় চল। রিধি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এখন কেন? ভাবিপু তো বলেছে কাল সকালে যাবে। গেলে যাবে, তুই এক্ষুনি চল। তাহলে ভাবিপুকে নিয়ে আসি, একসাথে যাই। কেন আমার সাথে একা যেতে ভয় পাস? খেয়ে ফেলবো তোকে। এত কথা বলার সময় নেই, চল গাড়িতে উঠে বস ফাস্ট। রিধি দাঁড়িয়ে থাকে, নড়ে চড়ে না, একা যেতে চায় না সে। মিহির পুরো কোচকে তার দিকে তাকিয়ে খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এত অবিশ্বাস? যা, তোর ভাবিপুকে খুঁজে খুঁজে ডেকে আন। ততক্ষণ তোর বাপ ওপরেই চলে যাক, সেটা ভালো হবে। মানে বাবার কিছু হয়েছে কি? এত কিছু জানি না, তুই যদি যেতে না চাস তাহলে থাক, আমি গেলাম। রিধি বুঝতে পারে তার বাবার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। হাত পা কাঁপতে থাকে সমানে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মিহির ভাই? বাবা ঠিক আছেন? বলুন না। হ্যাঁ, আঙ্কেল হসপিটালে ভর্তি, চল এখন। রিধি কান্না জুড়ে দেয় সাথে সাথে। মিহির টেনে এনে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, কাঁদবি না, আমার অসহ্য লাগে। চুপচাপ বসে দোয়া কর যেন সুস্থ হয়ে যায়। কেঁদে কেটে লাভ আছে? দ্রুত গাড়ি ছেড়ে দেয় মিহির। ততক্ষণে সন্ধে পার হয়ে গেছে। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্ট আর চাঁদের আলোতে গাড়ি ছুটছে তুমুল গতিতে। রিধি কেঁদেই চলেছে এক নাগাড়ে। মিহির একটু পরপর থামতে বলেও কাজ হচ্ছে না। দুই একবার ধমকও দিয়েছে। রিধি তখন থেমে যায়, আবার খানিক পরে শুরু করে দেয় ফ্যাচুর ফ্যাচুর কান্না।
মিহির গাড়ি থামিয়ে দেয়, 2 হাত বুকের উপরে গুজে রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রিধির দিকে। নে কাঁদ, যত পারিস কাঁদতে থাক, দেখি তোর চোখের পানি পাওয়ার কি পরিমাণ বের হতে পারে দেখবো আজ। কি হলো, থামলি কেন? হয়ে গেছে? তোর জন্য ঠিকভাবে ড্রাইভটাও করতে পারছি না আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ইয়ার। মনটা শক্ত কর, এমন বিহেভ করছিস যেন মরে গেছে তোর বাপ। রিধি রাগ হয় ভীষণ, চোখের পানি মুছে জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলে, ছি, আপনি কেমন অসুস্থ একজন মানুষকে নিয়ে কিভাবে কথা বলেন, নির্দয় লোক। মিহির গাড়ি ছাড়তে ছাড়তে বলে, হ্যাঁ আমি এমনই নির্দয়, জানিস না? শুধু তোর ক্ষেত্রেই হৃদয়বান, তুই আমার সব, বাকি সব তেজপাতা। মাঝপথে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় থামিয়ে মিহির ডাকে রিধিকে। কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়েছে। কয়েকবার ডাকার পর চোখ মেলে তাকিয়ে দেখতেই ধরফর করে উঠে বলে, এসে গেছি। কিছু খাবি? খিদে পেয়েছে? রিধি মাথা নাড়িয়ে না বলে, কিছু খেয়ে নে, সোজা হসপিটালে যাব আমরা, যেতে টাইম লাগবে, খিদে পাবে তোর, পরে আর খেতে চাইবি না। তুই বস, আমি আসছি, ওয়েট। বলেই মিহির দৌড়ে একটা রেস্তোরাঁর ভিতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে বিরিয়ানি কিনে ফিরে এসে রিধির পাশে বসে খেয়ে নিতে বলে। রিধি খেতে চায় না কোনোভাবেই। মিহির নিজের হাতে তুলে জোর করে খাইয়ে দেয় রিধিকে। রিধি চোখের পানি মুছতে শুরু করে আবার। মিহির ধমকে উঠে বলে, আবার? ক্লান্ত লাগে না তোর এত কাঁদিস? রিধি কাঁদতে কাঁদতে বলে, বাবার যদি খারাপ কিছু হয়ে যায় মিহির ভাই, আমি বাবাকে খুব ভালোবাসি। মিহির মাথায় হাত বুলিয়ে দেয় রিধির, মনে মনে বলে, সমস্যা তো সেখানেই রে, বাপ ভক্ত মেয়ে তুই, বাপের কথা মতো চলিস, কখন যে বাপ বেটি মিলে আমাকেই বরবাদ করে দিস। কাল রাত থেকে আজ সারা দিন হসপিটাল দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে পড়েছে রিধি। তার উপরে অনবরত কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। বাসায় গিয়ে একটু বিশ্রাম দরকার তার। এখন প্রায় সন্ধে হয়ে চলেছে। নোলক বারবার রিধিকে বলেছে একটু বাসায় ফিরে ঘুমিয়ে নিতে। রিধি শুনছে না কথা, চোখ মুখ শুকিয়ে গেছে একদিনেই। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে বাবার টেনশনে। সাখাওয়াতের হৃৎপিণ্ডের জটিলতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, সাথে মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে নতুন করে। রিধির মা রাবেয়া সহ নোলক দুজনেই ভেঙে পড়েছেন। গুনগুন করে কাঁদছে রাবেয়া। কাল রাত থেকে না খেয়ে রয়েছেন। নোলক জোর করে রাবেয়া আর রিধিকে খাইয়ে দিতে চেষ্টা করেছে অনেকবার, কেউ খাবার মুখে তোলেনি। রিধির অবস্থাও যেন ভালো না। অতিরিক্ত দুশ্চিন্তা আর না খেয়ে থাকায় অচেতন অবস্থা যেন তার। মিহির কাল রাতে আসার পর থেকেই চিকিৎসা ঘটিত বিষয়গুলো নিয়ে একাই সব দৌড়ে ঝাঁপিয়ে সামলাচ্ছে। এক মুহূর্ত রেস্ট নেই তার। টাকা পয়সা থেকে যত রকম ওষুধপত্র দরকার সব করছে এক হাতে। হসপিটালে বাবার কেবিনের বাইরে করিডোরে একটা বেঞ্চে হেলান দিয়ে বসে আছে রিধি। চোখ বুজে রাখা, মাথার চুল এলোমেলো, চোখ মুখ শুকনো। মিহির এসে রিধিকে এমন অবস্থায় দেখে মিজাজ বিগড়ে যায় তার। সাথে খারাপও লাগে খুব। সারা দিন খেয়াল রাখতে পারেনি মেয়েটার, দৌড়ের উপরে ছিল। ফিরে এসেই দেখে মেয়েটার এমন অবস্থা। রিধিকে কাঁধে হালকা ধাক্কা দিয়ে ডাকতে থাকে মিহির। রিধু, ঘুমিয়ে পড়েছিস? এই। রিধি আস্তে করে উঠে চোখ মেলে তাকায়। মিহির পাশেই বসে পড়ে। রিধি শুকনো কণ্ঠে বলে, না মিহির ভাই, ঘুমাইনি, চোখ লেগে যাচ্ছিল। রিধির কণ্ঠে জড়তা, হাত পা অবশের মতো। মিহির হালকাভাবে রিধিকে টেনে ওঠাতে ওঠাতে বলে, মিহির চল বাসায় যাব। নিজের অবস্থাটা একবার দেখেছিস? একটু রেস্ট দরকার তোর, নয়তো নিজেও অসুস্থ হয়ে পড়বি। আমি যাব না মিহির ভাই, এখানেই থাকবো। এখানে থাকতে হবে না, আন্টি আছে, আপিও আছে, তুই সকালে আসবি, এখন চল। না মিহির ভাই, আমি যাব না, আমার সমস্যা হচ্ছে না, ঠিক আছে। মিহির রাগ দেখিয়ে বলে, কোথায় ঠিক আছিস তুই? উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিস না, হাত পা কাঁপছে, মরতে চাস এইভাবে? যেতে বলছি চল, আমি আপিকে বলে এসেছি আজ তুই আমার বাসায় থাকবি, ভয় নেই, বাসায় আম্মা আছেন। বলেই মিহির রিধিকে হাত ধরে ওঠাতে চায়। রিধি ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলে,
যাব না আমি আপনার সাথে, ছাড়ুন। মরে গেলেও যাব না। আপনার বাবার জন্য সব হয়েছে। আপনি বারবার আমার পেছনে পড়ে থাকেন কেন? হ্যাঁ, আমার জন্য নিজের বাবার সাথে গরমিল করে চলেন বলেই তো সে আমার বাবাকে বাজেভাবে কথা শুনিয়েছে, ডেকে নিয়ে শাসিয়েছেন, আমাকে নিয়ে নোংরা কথা বলেছেন উনি। এর জন্য বাবা অসুস্থ হয়ে পড়েছেন এভাবে। রিধি ধপ করে বসে পড়ে আবার, মুখে ওড়না চেপে নিঃশব্দে কাঁদে। কথাগুলো সেই রাতে আসার পর শুনেছে রাবেয়ার থেকে, কিন্তু রাবেয়া বারণ করে দিয়েছিল মিহিরকে বলতে। মিহিরের মাথা গরম, প্রচণ্ড জেদি ছেলে সে। এমন কথা শুনলে সে তার বাপকে ছেড়ে কথা বলবে না, তা রাবেয়া জানে। এমনিতেও রিদিকে বিয়ের কথা বলার পর থেকে বাপ ছেলের মাঝে মনোমালিন্য চলছে বেশ কিছুদিন যাবৎ। এখন যদি মিহির জানে তার এমন কর্মকাণ্ডের জন্য রিধির অসুস্থ বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে বাপ ছেলের মাঝে বড় সড় ঝামেলা বেঁধে যাবে। রিধি মুখ ফুসকে বলে ফেলেছে কথাগুলো। মিহির দ্বিতীয়বার আর জিজ্ঞেস করে না রিধিকে, বুঝতে পারে কেন এমন হচ্ছে। তার বড়লোক বাপ ইদানিং তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, যত দ্রুত সম্ভব রিধির থেকে সরাতে চাইছে তাকে। বিদেশ থেকে চাচা চাচি ফেরত আসবে সে খবর মিহির পেয়েছে কিছুদিন আগেই। তাদের একমাত্র মেয়ে মেলিসাকে মিহিরের ঘাড়ে বসিয়ে দেবে, তাও টুকটাক শুনতে পেয়েছিল। তার উপর রিধির বাবার সাথে সম্পর্ক নতুন করে আর বাড়াতে চান না মিহিরের বাবা। যা হয়ে গেছে একবারই। কয়েক বছর আগে নোলকের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল নোলকের বাবার বন্ধুর ছেলে। নোলক হুট করে অঘটন ঘটিয়ে ফেলায় মানহানি হয় তার বাবার। বন্ধুর সাথে সম্পর্ক ভেঙে যায়, সব সময় ছোট হয়ে চলতে হয় তাকে, যার কারণে এখনও সেই জের ধরে সে আর রিধিদের পরিবারের সাথে নতুন কোনো সম্পর্ক গড়তে চান না। মিহির হাত ধরে টেনে তোলে রিধিকে, ধীর গতিতে আবার বলে, চল আমার বাসায় যাই, যেতে হবে, আমি বলেছি। রিধি জেদ দেখিয়ে হাত ছাড়াতে চেষ্টা করে, কাঁদতে কাঁদতে বলে, যাব না মানে যাব না, জোরাজোরি করে লাভ নেই। মিহির হাত ছেড়ে দেয়। বাড়তি কথা না বলে চট করে কোলে তুলে নেয় রিধিকে। শক্ত বলিষ্ঠ বক্ষপিঞ্জরে চেপে ধরে লম্বা লম্বা পায়ে দ্রুত হাঁটতে হাঁটতে বলে, কে বলেছে? এই যে লাভ হলো। রিধি লেপ্টে থাকে মিহিরের বিশাল দেহের মাঝে, হাত চালাতে চেষ্টা করেও পারে না, শুধু চেঁচিয়ে বলতে থাকে বারবার, আমি যাব না মিহির ভাই, আপনার সাথে আমার সম্পর্ক নেই আর, আমাকে ছেড়ে দিন। মিহির তাল দেয় না রিধির চেঁচামেচিতে। ধপা ধপ পা ফেলে গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ঠাস করে সিটে বসিয়ে দেয় রিধিকে। দিক বেদিক না ভেবে দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। রিধি তখনও চেঁচিয়ে কাঁদছিল আর এলোমেলো কথা বলে যাচ্ছিল। মিহির একটা ধমক দিয়ে বলে, রেপ করছি তোকে ফাজিল মেয়ে, এমন করে যাচ্ছিস এখনো? চুপ করে বসে থাকবি, নয়তো কিভাবে চুপ করাতে হয় তা আমার জানা আছে। ডিভানে গা এলিয়ে শুয়ে আছে মিহির, চোখে মুখে রাগ জমে উঠেছে তার। বাবার সাথে বোঝাপড়া করতে বসে বসে অপেক্ষা করেছে কখন থেকে। তিনি অফিস থেকে এখনও ফেরেননি। আজ জরুরি মিটিং থাকায় আর গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য ফিরতে দেরি হবে তার। মিহিরকে বলেছিল আজ অফিসের জরুরি মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে আর কাজগুলো সবাইকে নিজ দায়িত্বে বুঝিয়ে দিতে। একটু ভুলভাল হলে কোটি কোটি টাকার লোকসান হয়ে যেতে পারে। বারবার বলার পরেও মিহির সেদিকে কোনো পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রিধিদের নিয়ে। রিধি মিহিরের পাশেই বসে আছে মাথা নুইয়ে। মিহিরের মা উম্মে সালমা বেগম এসে রিধিকে বুঝিয়ে সুঝিয়ে 2-1 লোকমা ভাত খাইয়ে দিয়েছেন। রিধি খাবে না কোনোভাবেই, কিন্তু মিহিরের চোখ রাঙানি আর অতি ধমকের ঠেলায় বাধ্য হয়েছে। রিধি মাথা চেপে বসে আছে, ভালো লাগছে না তার, ভীষণ অসুস্থ লাগছে শরীর। সালমা বেগম রিধিকে হাত ধরে নিয়ে সুন্দর একটা পরিপাটি গোছানো রুম দেখিয়ে দিয়ে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। রিধি তাকিয়ে থাকে সালমার দিকে। এই মানুষটা বরাবরই রিধিকে ভীষণ আদর যত্ন করে এসেছেন, নোলক আর তাকে কখনো আলাদা মনে করেননি। সালমা বেগম রিধির থুতনি ছুঁয়ে চুমু খেয়ে বলে, মন খারাপ করিস না মা, যা হবার তো হয়েই গেছে। তোর আঙ্কেলের ওপর রাগ পুষে রাখিস না, সে তো এমনিতেই তোকে ভালোবাসে, সেটা তো ভুল না, কষ্ট পাস না। তোর বাবার জন্য দোয়া করি, আমিও করছি। রিধি কিছু বলে না,
আঙুল দিয়ে মাথা চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সালমা রিধিকে রুমে রেখে নিজের ঘরে চলে যান। মিহিরের বাবা সাদিকুর ফিরতেই মিহির দৌড়ে যায় তার সামনে। মিহিরকে দেখে গরম হয়ে তিনি নিজেই বলেন, অফিস পেলে এখানে সেখানে দৌড়ানো বন্ধ কর মিহির। আজ অফিস না গিয়ে চরম ভুল করে ফেলেছ তুমি। মিহির নিজেও খানিকটা রাগ হয়ে ওঠে, বলে, ভুল তুমিও কম করনি বাবা। সাখাওয়াত আঙ্কেলকে এইভাবে আজে বাজে কথা বলে তাকে হসপিটাল অবধি পৌঁছে দিয়েছো। কি করেছে সে? আগে তো এমন ছিলে না। নিজেরা মিলে দুই পরিবারের মধ্যে কেন সম্পর্ক নষ্ট করেছো এইভাবে? সাদিকুর চেতে উঠে বলেন, সম্পর্ক আমি নষ্ট করছি? হ্যাঁ, তুমি করছো, তোমরা করছো। আজকাল যা শুরু করে দিয়েছো তোমরা, আবার মানহানি করতে বসেছ আমার। সম্পর্ক নষ্ট আমি করতে চাই না, যা করার সবাই মিলে করে দিয়েছে। একবার নিজের ছেলেটাকে নিয়ে আমার সরল সোজা মেয়েটাকে ভাগিয়েছে, আবার ওই বাচ্চা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে তোমার পিছনে। কি চায় ওরা? ওদের সাথে আমাদের যায় না, সেটা কি ওরা বোঝে না? আস্তে কথা বলো বাবা। লেলিয়ে দিয়েছে মানে? আর যায় না মানে কি? নিজের মিলে যখন বিয়ের কথাবার্তা ঠিক করেছিলে তখন মনে ছিল না? এখন শুধু শুধু তার দোষ কেন দিচ্ছ? তাছাড়া সে নিজে চায় না তোমার মতো রং বদলানো, টাকা গরম দেখানোর লোকের সাথে তার কোনো সম্পর্ক করতে। তবে আমি চাই সেটা তোমাদের মাঝে যে কথা হয়েছিল তা ব্যতীত, কারণ ভালোবাসি আমি রিধিকে। আর সেটা তোমাদের ইচ্ছেতে না, সম্পূর্ণ আমার মন মস্তিষ্কের ইচ্ছেতে। ভালোবাসো নিজের ইচ্ছাতে, আর বিয়ে করবে আমার ইচ্ছাতে। তোমার সাথে মেলিসার বিয়ের কথাবার্তা আমি সব ঠিক করে রেখেছি। ওরা কাল দেশে ফিরবে, তারপর সময় সুযোগ বুঝে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। তুমি আমাদের ভীষণ আদরের সন্তান মিহির। তোমার সাথে মন কষাকষি করে আমি চলতে পারবো না। তুমিও এমন কিছু করো না। তোমার সাথে মেলিসারে বিয়ে হবেই। হৃদিকে আমি কোনোভাবেই মেনে নিব না। এটা আমার ফাইনাল ডিসিশন। বাবার কথার পাল্টা জবাবে মিহির গমগমে কণ্ঠে বলে, আমি রিধিকে ভালোবাসি বাবা, আর তোমাকেও। তবে অন্য কোনো নারীর স্থান আমার হৃদয়ে কোনো কালেই ছিল না, আর ভবিষ্যতেও হবে না। এটা নিয়ে তুমি বেশি কিছু করো না। বিয়ে যদি করতেই হয় আমি রিধিকেই করব, আর এটা আমারও শেষ ডিসিশন। বলেই মিহির ধপাধপ পা ফেলে চলে যায় সেখান থেকে। রিধি দূরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে শুনে যাচ্ছিল সমস্ত কিছু। মিহিরকে দেখে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে কাঁদতে শুরু করে দেয়। মিহির দেখতে পেয়ে এগিয়ে যায় সেদিকে। রিধির ঘরের দরজায় গিয়ে ডাকতে থাকে সমানে, দরজা খোল না রিধি। রিধি শোনে না। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর দরজা খুলে বেরিয়ে আসে রিধি। চোখ মুখ স্বাভাবিক রেখে বলে, আমি বাড়ি যাব মিহির ভাই, আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবেন? অনেক রাত হয়ে গেছে, একা যেতে ভয় লাগবে। মিহির ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে, না, পারবো না। জেদ দেখাস? এত রাতে বাড়ি যে কি করবি তুই? বাড়িতে কোনো লোকজন নেই, একা থাকতে পারবি? পারবো, আপনি শুধু কষ্ট করে একটু এগিয়ে দিয়ে আসেন, না দিলেও সমস্যা নেই, একাই যাচ্ছি। বলেই রিধি বের হতে চায়। মিহির হাতটা টেনে ধরে আবার ঘরে ঢুকিয়ে দেয় রিধিকে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, নে এবার যা দেখি, কত সাহস! রিধি উঠতে নিলে মিহির আবারও হাত টেনে ধরে ধপাস করে ফেলে দেয় বিছানায়। তারপর রিধির ছোট্ট শরীরটার উপরে ভর করে উপর হয়ে মুখের কাছে মুখ ঠেকিয়ে বলে, কথা শুনছিস না কেন তুই? সারাক্ষণ এত টানাহিচড়া করতে আর ভালো লাগে না? একটু বোঝ আমাকে। ভালোবাসি তোকে, ছাড়তে পারবো না। সারা দুনিয়া একদিকে থাকলেও আমি শুধু তোর দিকে থাকবো। তুই শুধু এমন করিস না জান বাচ্চা। রিধি ধাক্কাতে ধাক্কাতে বলে, সরে যান মিহির ভাই, অসহ্য লাগছে আমার। আমি চাই না আমার কারণে আপনার পরিবারের সাথে এমন মন কষাকষি হোক আপনার। আর তাছাড়া আমার বাবাকে আর অপমান হতে দিতে পারবো না আমি। হ্যাঁ, তো অশান্তি আমার ভালো লাগছে না, শান্তি চাই আমি। মিহির রিধির চোখে তার রক্তবর্ণ চোখের দৃষ্টি মেলে রেখে কোমল কণ্ঠে বলে, আমারও ভালো লাগে না, আমিও শান্তি চাই। একটু শান্তি দিবি আমাকে? বেশি না, আপাতত একটু, প্লিজ রিধু। বলেই মিহির তার উষ্ণ ঠোঁট জোড়া দাবিয়ে দেয় রিধির নরম তুলতুলে ঠোঁটের ভাঁজে।
তৃষ্ণার্ত ভ্রমণের মতো শুষে নিতে থাকে কোমল অধৈর্যরার নির্যাস। দম বন্ধ হয়ে আসে রিধির। প্রাণপণে বাঁচাতে চেষ্টা করে নিজেকে বারবার। মিহিরের অবাধ্য শরীর মন শোনে না কোনো বাধাই। এক হাতে সে রিধির হাত দুটো ধরে রাখে শক্ত করে, অন্য হাতে চোয়াল চেপে ধরে। ছটপট করতে থাকে রিধি। মিনিট 5 পার হয়ে যায় এইভাবেই। রিধির কাতরতা দেখে হাতের বাঁধন ঢিলা করে মিহির। তার চোখে পানি, ফুপিয়ে কাঁদে সে। ঠোঁটের কোণে খানিকটা লাল তরল বেরিয়ে আসা দেখে মিহির পকেট থেকে রুমাল বের করে মুছে দিতে চায় ঠোঁটের কাছে। রিধি হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছোবেন না, এজন্য এনেছিলেন এই বাড়িতে? হ্যাঁ, আমাকে হসপিটালে রেখে আসুন এক্ষুনি। মিহির জোর করে রিধির মুখখানা নিচের দিকে ঘুরিয়ে রুমাল দিয়ে চেপে চেপে ঠোঁট মুছে দেয়। ধীরে সুস্থে বলতে থাকে, সকালে নিয়ে যাব, এখন চুপচাপ ঘুমাবি তুই, রেস্ট দরকার তোর। বারবার কিন্তু এক কথা বলতে পারবো না, আর যদি কথা না শুনিস তো মিনিটের ডোজ ঘন্টাতে পরিণত করতে বাধ্য হব, যেটা তোর সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। মিহির জোর করে শুইয়ে দেয় রিধিকে। আলমিরা থেকে একটা কাঁথা এনে রিধির গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, কোনো সমস্যা হলে একটা কল দিবি জাস্ট, আমি জেগেই থাকবো। মিহির চলে যায় নিজের ঘরে। গায়ের থেকে এক টানে পরনের টি শার্টটা খুলে ফেলে দেয় নিচে। রুমের লাইট অফ করে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। পাশে থাকা ল্যাপটপটা অন করে মিউজিক চালিয়ে দেয়। সারা ঘরময় মৃদু আওয়াজে বাজতে থাকে গান, ওয়াজা তুম হো গানটা। মিহিরও তালে তালে চোখ বুজে গানের 2 লাইন নিজের কণ্ঠে তুলতে থাকে। হায় নশা ইয়া হে জহর, इस प्यार को हम क्या नाम दे, कब से अधूरी है इश्क दास्ता, आज इसको आज क्या अंजाम दे। রিক্ত দেশে ফিরে আসাতে যেন খানিকটা দুশ্চিন্তা আর মন খারাপ কেটে গেছে রিধিদের। বাবার অসুস্থতার খবর পেয়ে রিক্ত সোজা ছুটে এসেছে হসপিটালে। সাখাওয়াত এখনও সুস্থ হননি, তবে আগের থেকে সামান্য ভালো আছেন। রিক্তকে পেয়ে রিধি, নোলক, রাবিয়া সকলেই ভীষণ খুশি। জড়িয়ে ধরে অঝরে কেঁদেছেন মা রাবিয়া। রিধি তো ভাইকে পেয়ে সব কষ্ট ভুলে গেছে, আর নোলকের ভিতরের অনুভূতি সে সকলের সামনেই প্রকাশ করতে পারছে না লজ্জায়। রিক্ত বাবার কেবিন থেকে বাসায় ফিরেছে খানিকক্ষণ আগেই। সাখাওয়াতকে হসপিটাল থেকে রিলিজ দেবে আর 2 দিন পর। তাকে দেখতে গিয়েছেন নিয়ন আর তার চেয়ারম্যান। রিধি সাখাওয়াতের পাশেই বসেছিল। নিয়নের বাবা আর নিয়নকে ঢুকতে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে চেয়ারম্যান বলেন, কেমন আছো রিধিমা? জি ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি মা, তোমার বাবাকে দেখতে এলাম। পাশে থাকা নিয়ন হালকা হেসে জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি রিধি? রিধি নিয়নের ব্যান্ডেজ করা হাতের কবজির দিকে তাকিয়ে আস্তে করে বলে, ভালো। বলেই সে বাইরে বেরিয়ে আসে। মিহিরের সাথে দেখা হয়ে যায় করিডোরে। রিধি পাশ কাটিয়ে চলে যেতেই হাত ধরে টেনে আনে মিহির। চোখ রাঙিয়ে বলে, দেখিসনি আমাকে? পাশ কাটিয়ে চলে যাচ্ছিস কেন? রিধি মাথা নুইয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে আর কোনো কথা বলতে চায় না মিহিরের সাথে। মিহিরের বাবার অপমানমূলক কথা বলার জন্য আজ তার বাবার এমন অবস্থা। এমনকি রিধিকে নিয়েও রাতে মিহির আর তার বাবা সাদিকুরের মাঝে ঝামেলা হয়েছে। তাছাড়া মিহিরের জন্য মেয়েও ঠিক করে রেখেছে তারা সবাই। তাহলে রিধি শুধু শুধু কেন কথা বলবে মিহিরের সাথে? কোন সম্পর্কের ভিত্তিতে, যেখানে কোনো সম্পর্কই আর ঠিকভাবে দাঁড়িয়ে নেই? রিধির কাজ ঝাঁকিয়ে মিহির আবারও জিজ্ঞাসা করে, কি হলো, কথা বলছিস না যে? ইগনোর করছিস আমাকে? কেন করছিস? রিধি আল গোছে মিহিরের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, করছি না, শুধু নিজেকে গুটিয়ে নিতে চাইছি আপনার থেকে। কেন? কেননা আপনি ভালো করে জানেন মিহির ভাই। মিহির এগিয়ে গিয়ে রিধির মুখোমুখি দাঁড়িয়ে বলে, দেখি আমার দিকে একবার তাকাতো রিধি। রিধি তাকায় না, মুখ ঘুরিয়ে রাখে অন্যদিকে। মিহির গালে হাত দিয়ে রিধির মুখটা ঘুরিয়ে আনে নিজের দিকে। ভালো করে একবার দেখে রিধিকে, তারপরে রিধির জখম হয়ে যাওয়া ঠোঁটটাতে আলতো আঙুল ছুঁয়ে দিতে থাকে।
রিধি সামান্য ব্যথাতুর কণ্ঠে আহ বলে চেপে যায় সাথে সাথে। মিহির ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকে, দিন যত যাচ্ছে তোর সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছে রিধি, তার সাথে আমার টেনশনও বাড়ছে হুড়হুড় করে। কেন, আপনার টেনশন বাড়ার কি আছে? মিহির জোরে একটা শ্বাস টানে, তারপর রিধির হাতের পাতলা আঙুলগুলো নেড়ে চেড়ে বলে, চারিদিকে কত শিয়াল কুকুর ঘুরে বেড়ায় তোর শরীরের মাংস খাওয়ার জন্য, জানিস না বুঝি? তুই যবে থেকে বড় হতে শুরু করেছিস তবে থেকে আমার দায়িত্ব কত বেড়ে গেছে। এ পর্যন্ত কতগুলো আবর্জনা পরিষ্কার করতে হয়েছে তোর জানা আছে? তবুও যদি তোরা একটু বুঝতি, তোর বাপ আর আমার বাপ মিলে যা শুরু করে দিয়েছে না, এখন এদের ছাড়াই বিয়ে করতে হবে তোকে। রিধি ফট করে হাত ছাড়িয়ে নেয়, ভ্রু কোচকে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, কে বিয়ে করবে? আমি? আপনি কে? আপনার জন্য তো মেয়ে দেখাই আছে, আর আমার বিয়ের কথাবার্তাও অনেক দূর। যে পরিবারে আমাদের সামান্যতম মূল্য নেই, যাদের কারণে আমার বাবার আজ এই অবস্থা, সেই পরিবারের বউ হব আমি? অসম্ভব। রিধি খানিকক্ষণ থেমে আবারও বলে, আপনি আর আমার পরিবারের কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলবেন না মিহির ভাই। আমাকেও বিরক্ত করা বন্ধ করুন, হাত জোর করে বলছি। আমি আর অশান্তি চাই না। তাছাড়া বাবাকে আমি কথা দিয়েছি, এখন থেকে তার কথা মতো চলবো। প্লিজ আমাকে ভুলে যান আপনি। মেলিসাকে বিয়ে করে সুখে থাকুন। আর হ্যাঁ, আপনি বাবার পিছনে এ যাবৎ যা খরচ করেছেন, আমি যেভাবে হোক সময় নিয়ে তা পরিশোধ করতে চেষ্টা করব। দরকার পড়লে বাড়ির সকলের গহনা অলংকার যা আছে তা বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করব। মিহিরের বুকের ভেতরে ধাক্কা লাগে রিধির এমন সব কথাবার্তা শুনে। রাগও হয় প্রচণ্ড, ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছে করে গালের উপর। তবে ভীষণ অবাক লাগছে মিহিরের, আজ রিধির চোখে মুখে বেশ কাঠিন্যতা, যা এর আগে মিহির কখনো দেখেনি। রিধি যে এমনভাবে কথা বলবে সে ভাবতেও পারছে না। মিহির এগিয়ে ধরতে যায় রিধিকে, সরে যায় সে, তবুও মুখোমুখি দাঁড়িয়ে মিহির বলে, এইভাবে কথা বলছিস? আমাকে ছাড়া থাকতে পারবি তুই? ভালোবাসিস না আমাকে? বল, মিথ্যা বলবি না, আমি জানি ভালোবাসিস। রিধি চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিহির আবারও থতনি ধরে মুখটা উঁচু করে রিধির। বল, আমাকে ভালোবাসিস না? রিধি সোজা সাপটা উত্তর, না। তাই? সত্যি? হুম। আমার চোখের দিকে তাকিয়ে বল তো, দেখি কত পারিস। বল, কি হলো বল। বললে কি হবে? চলে যাবেন আমার থেকে? সেটা পরে দেখা যাবে, আগে বল ভালোবাসিস না? রিধি খানিকক্ষণ থেমে থাকে, তারপরে আস্তে করে মিহিরের চোখে চোখ মেলায়। দুই চোখ ভর্তি ছলছল করছে পানি, যখন তখন টপ করে পড়ে যাবে। রিধি ফট করে বলে ফেলে, ভালোবাসি না, বাসি না, হয়েছে। আপনি এবার চলে যান আমার থেকে। মিহির শুকনো ঢোক গেলে বুকের ভিতরে ঝড় বইতে শুরু করে। ধাক্কা লাগে বুকের বাঁ পাশে, মুহূর্তেই হাজির হয় চোখের কোণে এক চিলতে পানি। মুখের হাসি মিলিয়ে যায় এক নিমেষেই। রিধি দৌড়ে চলে যায় সেখান থেকে। মিহির দাঁড়িয়ে থাকে ওইভাবেই, টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেঝেতে। নিজেকে ভীষণ শূন্য মনে হতে থাকে। তার বিশ্বাস ছিল রিধি এই কাজটা কোনোভাবেই করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অনায়াসে রিধি সেই কথা বলেই চলে গেল। রিধি দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে, মুখে ওড়না চেপে জোরে জোরে কাঁদতে থাকে, বারবার বলতে থাকে, ভালোবাসি মিহির ভাই, খুব বেশি ভালোবাসি আপনাকে। আমি নিজেও যে থাকতে পারবো না আপনাকে ছাড়া। মাফ করে দিন মিহির ভাই, কষ্ট দিতে চাইনি। হসপিটাল থেকে বেরিয়ে চেয়ারম্যান চলে গেছেন কিছুক্ষণ আগেই। নিয়ন শুধু রয়ে গেছে রিধির জন্য। রিধির সাথে একটু কথা বলবে সেই আশায় অপেক্ষা করতে থাকে বসে বসে। রিধির চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বারান্দায় আসতেই দেখে নিয়ন বসে আছে বেঞ্চে। হাঁটার গতি ধীর করে রিধি নিঃশব্দে এগিয়ে আসে। দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ফট করে উঠে দাঁড়ায় নিয়ন, এগিয়ে যায় রিধির দিকে, হালকা হেসে বলে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো না বাইরে একটু বসি, কোথাও একটু কফি শেয়ার করি, কাছেই কফি শপ আছে, ভালো যাবে? রিধি এদিক ওদিক তাকিয়ে দেখে,
কোথাও মিহির আছে কিনা বোঝার চেষ্টা করে। সে থাকলে আবার নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা বাঁধাবে। আমি কফি খাই না, আমার পছন্দ না। নিয়ন হেসে ওঠে। মিথ্যা বলছো কেন? কফি তোমার পছন্দের আমি জানি। কলেজে প্রতিদিন বান্ধবীর সাথে কফি খাও, আর এখন বলছো খাও না। 2 দিন পর আমাদের বিয়ে হবে রীতি, এখনও এটা বিশ্বাস করতে পারছো না? রিধি কিছু বলে না। এদিকে ওদিক তাকাতেই হঠাৎ খানিকটা দূরে চোখ পড়ে মিহিরের দিকে। মিহির দাঁড়িয়ে দেখছে রিধি আর নিয়নকে, চোখে মুখে ভীষণ রাগ। এগিয়ে আসছে এই দিকেই। রিধি ভয় পেয়ে যায়। মিহির এগিয়ে এসে রিধি আর নিয়নের মাঝামাঝি জায়গার মধ্যে দিয়ে বেরিয়ে যায়। কঠিন চোখে তাকিয়ে থাকে রিধির দিকে, চোখ রক্তবর্ণ। তবে এবার আর মুখে কিছু বলে না, শুধু তাচ্ছিল্যর হাসি হেসে হন হন করে চলে যায় সেখান থেকে। রাস্তায় দাঁড় করানো বাইকটাতে উঠে বসে ভন ভন শব্দ তুলে কষে টান মেরে ছুটে চলে যায় বাইক নিয়ে। রিধি ছল ছল দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। রিধির দৃষ্টি অনুসরণ করে মিহিরের দিকে নিয়ন নিজেও তাকিয়ে থাকে খানিকক্ষণ। তারপরে রিধির দিকে চেয়ে বলে, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে, ঠিক আছে তুমি? রিধি কিছু না বলে নিজেও চলে যেতে থাকে অন্যদিকে। নিয়ন খানিকটা বিরক্ত আর অপমান বোধ করে। বিড়বিড় করে বলতে থাকে, যতই মিহিরের জন্য কষ্ট পাও না কেন, বিয়ে তো আমার সাথেই হবে। তোমাকে ভালোবাসি তনুরিধি, ভীষণ রকম। তাছাড়া আমি কোনোভাবেই চাই না তুমি মিহিরের হও। কলেজ লাইফের অনেক কষ্ট পেয়েছি আমি ওর জন্য। ক্লাসের সব মেয়েরা ছিল মিহির ভক্ত। সে সময় যাকে আমি ভালোবাসতাম সেও চাইতো এই মিহিরকে। সারাক্ষণ মিহিরের জন্য পাগলামি করতো, আর আমি চেয়ে চেয়ে দেখতাম। আবার সেই একই ঘটনা। আর না, এইবার মিহির দেখবে আর কষ্ট পাবে। মাঝরাতে ঘরের জানালায় দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে রিধি। বাতাসে জানলার পর্দা উড়ে এসে মুখে বাড়ি খাচ্ছে বারবার। সারাদিন একবারও খোঁজ নেয়নি মিহির। রিধি এটাই চেয়েছিল, কিন্তু এখন কষ্ট হচ্ছে ভীষণ। এক মুহূর্ত যাকে ছাড়া থাকা অসম্ভব হয়ে পড়ে, সেই মানুষটাকে নাকি রিধি তাড়িয়ে দিয়েছে কষ্ট দিয়ে। না জানি কত কষ্ট পেয়েছে সে। তার উপরে নিয়নের সাথে দেখে আরও কি না কি ভেবে বসে আছে। ভাবতেই টেনশনে বুক কাঁপছে রিধির। বিছানার উপরে ফোন বাজতেই রিধির বুকটা ধক করে ওঠে। দৌড়ে যায় ফোনের কাছে, খুশি মনে ফোন তুলে নেয় হাতে। মুহূর্তেই মুখটা চুপসে যায়। সার্ভিস সেন্টার থেকে কল। আজ সারা দিন ছটফট করেছে এইভাবেই। একটু কল মেসেজের শব্দ শুনতেই লাফিয়ে উঠেছে। ভেবেছে হয়তো বা কাঙ্ক্ষিত মানুষটি নক করেছে। রিধি বিছানায় গা এলিয়ে দেয়, আতশোয়া হয়ে থাকে। ফোনের ডায়াল লিস্টে ঢুকে মিহিরের নামের উপরে ক্লিক করতে চেয়েও থেমে যায় আবার। ঠোঁট চেপে কাঁদে, কষ্ট হচ্ছে ভীষণভাবে। মিহিরের কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে। ফোনের গ্যালারিতে ঢুকে দেখতে থাকে মিহিরের শত শত পিকচার। ফোনের সমস্ত মেমোরি কার্ড জুড়ে শুধুমাত্র মিহিরের পিকচার আর ক্যান্ডিড ভিডিও, যেগুলো রিধি লুকিয়ে চুপিয়ে ধারণ করেছিল। কখনো মিহির বাইকে উঠে বসছে, কখনো বা গাড়ি থেকে নামছে, কখনো বা আবার রিধিকে বকাবকি করছে, আর রিধি সেগুলো মজা করে ভিডিও করে নিচ্ছে। রিধি বুকের সাথে চেপে ধরে ফোনটা, জোরে জোরে শ্বাস নেয়। চোখ বুজে ভাবতে থাকে মিহিরের মুখটা। রাতভর বন্ধুদের সাথে কাটিয়ে এসে মিহির নিজের ঘরে ঢুকে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। সাথে তার বেস্ট ফ্রেন্ড শুভ। রাতে শুভর বাড়িতেই ছিল মিহির, সাথে আরও কিছু ফ্রেন্ডস। সবাই মিলে ড্রিঙ্কস করেছে জমিয়ে। মিহিরের আগে কখনো এমনটা করেনি। সাঙ্গপাঙ্গরাও এমন ধরনের বাজে অভ্যাসের না। বরাবরই নম্র ভদ্র মার্জিত মিহিররা। সাঙ্গপাঙ্গরাও এমন ধরনের বাজে অভ্যাসের না। বরাবরই নম্র ভদ্র মার্জিত মিহিররা। কিন্তু গত রাতে মিহিরের দেখা দেখি সবাই রাতভর গান্ডে পিণ্ডে ছাইপাশ গেলেছে। মিহির হলো আবার আইডল। সেই সুবাদে তাকে অনুসরণ করেই বন্ধুরা তাদের দমিয়ে রাখার ইচ্ছেটা পূর্ণ করে ফেলেছে। শুভ বারণ করেছিল মিহিরকে, সে শোনেনি কথা। উল্টে শুভকেও খাইয়ে দিয়েছে কড়া কড়া বেশ কটা ডোজ। শুভ খেয়ে দিয়ে সকালে ফ্রেশ হয়ে ফিরছে মিহিরকে নিয়ে। মিহিরের ঘরের দরজায় ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। কড়া নাড়ে কেউ। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে হাসি হাসি মুখ করে বলে, হ্যালো মিহির, হাউ আর ইউ?
মিহির আর শুভ দুজনেই ড্যাব ড্যাব হয়ে তাকিয়ে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েলি অবয়ব দেখতে পেয়ে ভালো করে এক নজর চোখ বুলিয়ে নেয়। পরনে শর্ট স্কার্ট, হাঁটু খানিকটা বের হয়ে আছে, উপর পাটের হাতা খানিকটা নামানো, তাতে ফর্সা বগল উন্মুক্ত, খোলা শর্ট সিল্কি চুল। দেখতে অসম্ভব সুন্দরী মেয়েটি। মিহির ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, হু আর ইউ? মেলিসা, ইউ ডোন্ট রিকগনাইজ মি নাও? কাল না একবার দেখা হলো, আজকেই ভুলে গেছো? কি খেয়ে এসেছো? শুভ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মিহিরের দিকে। মিহির চোখের ইশারা দিয়ে মেলিসাকে দেখিয়ে মিনমিন করে শুভকে বলে, শি ইজ মেলিসা, মাই কাজিন। মেলিসা শুভর দিকে তাকিয়ে আবার বলে, হু ইজ দিস? মিহির বিরক্ত হয়ে কটমট করে বলে, মাই বেস্ট ফ্রেন্ড শুভ। মেলিসা শুভর দিকে হাত বাড়িয়ে। হ্যালো শুভ। শুভ খুশিতে গদ হয়ে যেই হাত বাড়িয়ে হাই বলতে যাবে, অমনি মিহির থাবা দিয়ে হাত সরিয়ে দেয় শুভর। মেলিসার দিকে তাকিয়ে ধমকে বলে ওঠে, এই, তোর এবার অ্যাক্টিং বন্ধ করবি। ঢং বাদ দিয়ে সুন্দর করে কথা বলতে পারিস না? আর বড়দের নাম ধরে ডাকিস কেন বেয়াদব? কানের নিচে দেব, অসহ্য। মেলিসা হা হয়ে যায় মিহিরের এমন কথায়। আসতে না আসতেই অপমান শুরু করেছে। মন ভার করে মেলিসা। বিদেশে থাকতে কতবার টেক্সট কল করেছে মিহিরকে, ফেসবুকে হাজারটা মেসেজ। আপলোড দেওয়া সবগুলো পিকচার ভিডিওতে কমেন্টের ঝড় তুলে দিত মেলিসা। ভিডিও কল দিয়ে পাগল করে দিত। মাঝে মাঝে বিরক্ত হয়ে কল ধরত মিহির। মেলিসা বিদেশি অর্ধনগ্ন পোশাকে ভিডিও কলে হাজির হয়ে হেসে হেসে কথা বলতো। মিহির চোখ ফিরিয়ে রাখত তখন। বারবার চেষ্টা করেও মেলিসা পারত না তাকে ঘায়েল করতে। প্রতিবারই মিহির বিরক্ত হয়ে কল কেটে দিত, ব্লক করে দিত মেলিসাকে। আবারও মেলিসা অন্য কোথাও থেকে নক করত মিহিরকে। এইভাবেই চলতো মেলিসার সাথে মিহিরের কাটাকুটি সম্পর্ক। সরি মিহির। মিহির আবারও ধমকে উঠে বলে, আবার মিহির বলছিস? আমি তোর বড় না ছোট? মেলিসা থমথমে মুখে বলে, তো কি বলবো? তোমাকে ভাই বলতে ভালো লাগে না আমার। মাত্র 4 বছরের ছোট বড়, কোনো সমস্যা নেই। তাছাড়া আব্বু আর চাচুর কথা আমি শুনেছি, তারা আমাদের নিয়ে অন্য কিছু ভাবছে। মিহির মাথা চেপে ধরে আবার শুয়ে পড়ে। শুভকে বলে, এটা কে বের করতো? বিরক্ত লাগছে আমার। মেলিসা অভিমানী সুরে বলে, এভাবে কথা বলছো কেন? এত বছর পর দেশে ফিরে কি ভুল করে ফেললাম আমি? আগের মতোই আছো একদম। ঠিক আছে, এখন চলে যাচ্ছি। তবে কাল নোলো কাপিকে দেখতে যাব। রিধিকে অনেক দিন দেখি না, শুনেছি বেশ সুন্দর হয়েছে দেখতে। নিয়ে যাবে কিন্তু, কাকিমা বলে দিয়েছেন আমাকে ঘুরে ঘুরে সব আত্মীয়দের সাথে দেখা করাতে, বুঝেছো? বলেই চলে যায় মেলিসা। শুভ ধপাস করে মিহিরের পাশে শুয়ে পড়ে বলে, হায় হায়, কি সুন্দর রমণী রে, ক্রাশ খেলাম দোস্ত। মিহির ধাক্কা দিয়ে তুলে শুভকে বলে, যা তো, এখন বাড়ি চলে যা, অসহ্য লাগছে তোকে। শুভ উঠতে উঠতে বলে, শুভ কেন কেন, কি করেছি আমি? তোর মতো বান্দা যে কি আমার মতো সচ্চরিত্রর ব্যক্তির বন্ধু হলো তা ওপরওয়ালাই জানে। আর কত ক্রাশ খাবি তুই? হ্যাঁ, না জেনে একবার রিধির উপর সোজা উষ্টা খেয়েছিলিস, আবার না জেনে ভুল করছিস এর উপর। অবশ্য ভালোই হলো, তুই যদি কোনোভাবে এটাকে ম্যানেজ করতে পারিস তো আমার কাজ সহজ হয়ে যাবে। পারবি মেলিসাকে পটিয়ে নিতে? শুভ সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, পারবো বন্ধু, আমার এত সুন্দর লুকিং আছে কি করতে, অবশ্যই পারবো। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।